দেখো লাস্ট ক্লাসে আমরা মোট ব্যয় কভার করেছিলাম। হ্যাঁ, কিছু জিনিস যদি আমরা রিভিউ করি, মোট ব্যয় দুইটা অংশ আমরা পড়েছিলাম। একটা হচ্ছে ফিক্সড কস্ট, টোটাল কস্টের দুইটা পার্ট আমরা পড়েছিলাম, ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটা কোন কালে ছিল? স্বল্পকালে, শর্ট রান টোটাল কস্ট। স্বল্পকালীন মোট ব্যয়ের দুইটা অংশ আমরা পড়েছিলাম, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। এখন দীর্ঘকালে গিয়ে কোন লং রান টোটাল কস্টে আমরা করেছিলাম শুধু ভেরিয়েবল কস্ট, কারণ দীর্ঘকালে কোনো ফিক্সড কস্ট থাকে না। হ্যাঁ, এই দুইটা জিনিস আমরা বোঝার চেষ্টা করেছিলাম, স্বল্পকালীন মোট ব্যয় আর দীর্ঘকালীন মোট ব্যয়। হ্যাঁ, এটা আজকেও লাগবে কিছু কনসেপ্ট বুঝতে। এরপর আমরা গ্রাফের আকৃতিটা পড়েছিলাম। যখন স্বল্পকালীন মোট ব্যয় রেখা আঁকছিলাম, এসটিসি রেখা, তখন আমরা পড়েছিলাম ব্যয় প্রথমে বাড়ছিল ক্রমহ্রাসমান হারে। ব্যয় প্রথমে বাড়ছিল ক্রমহ্রাসমান হারে, এরপরে একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছায়, এরপরে গিয়ে আবার ক্রমবর্ধমান হারে বাড়ে। এটা ছিল স্বল্পকালীন মোট ব্যয় রেখার আকৃতি, ইনভার্স ইউ শেপের। এরপরে আমরা পড়েছিলাম দীর্ঘকালীন মোট ব্যয় রেখা। রেখাটার আকৃতি একই, ইনভার্স ইউ শেপের, কিন্তু অনেক চ্যাপ্টা আর অনেক প্রসারিত। এটা ছিল লং রান টোটাল কস্ট। এখন এই লং রান টোটাল কস্ট আমরা কিভাবে পেলাম? এর প্রত্যেকটা বিন্দু, লং রান টোটাল কস্টে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুই আমরা পেয়েছিলাম শর্ট রান টোটাল কস্ট থেকে। এই যে এই রেখাটা থেকে, এই রেখার কোন বিন্দুটা থেকে, যে বিন্দুতে কস্টটা মিনিমাইজ হচ্ছে। রেখাটা যদি এভাবে আঁকি, এই বিন্দুটাতে রেখাটা মিনিমাইজ হয়। এভাবে যদি আঁকি, ভালো মতো দেখো, এই বিন্দুটাতে ব্যয়টা সর্বনিম্ন হয় বলে বোঝা যায়। এই বিন্দুটা থেকে এই বিন্দুটাকে, এই বিন্দুকে স্পর্শ করে আমরা লং রান টোটাল কস্টটা পাই। এই বিন্দুটা কিভাবে পেলাম? এই স্পর্শক থেকে। এই বিন্দুটা কিভাবে পেলাম? এই স্পর্শক থেকে। এভাবে প্রত্যেকটা বিন্দু পাই শর্ট রান টোটাল কস্টে সর্বনিম্ন বিন্দু, যেখানে ব্যয়টা সর্বনিম্ন হয়, সেখান থেকে স্পর্শ করে লং রান টোটাল কস্টটা পাই। এই পর্যন্ত ছিল লাস্ট ক্লাসে, আমরা এই পর্যন্ত কভার। তাহলে আজকের টপিকে চলে আসি, গড় ব্যয় পড়বো। হ্যাঁ, একইভাবে মোট ব্যয়ের মতো আমরা দুই ধরনের গড় ব্যয় পাবো। একটা হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয়, শর্ট রান অ্যাভারেজ কস্ট, আবার দীর্ঘকালীন গড় ব্যয়, লং রান অ্যাভারেজ কস্ট। হ্যাঁ, এর আগে আমরা সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। সংজ্ঞা তোমরা জানো। হ্যাঁ, কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলা হয়। কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে, হ্যাঁ, ধরো এই মার্কারটা 500টা মার্কার তৈরি হচ্ছে একটা ফার্মে বা একটা মার্কার উৎপাদনকারী প্রতিষ্ঠানে, 500টা মার্কার তৈরি হচ্ছে, যেখানে খরচ হচ্ছে 5000 টাকা। হ্যাঁ, এখন আমরা গড় ব্যয়ের মাধ্যমে জানতে চাই একটা মার্কার তৈরি করতে কত খরচ হয়। তাহলে বলতো একটা মার্কার তৈরি করতে কত খরচ হচ্ছে আমরা কিভাবে বের করব? এই 5000 কে 500 টাকা 500 দিয়ে ভাগ করলেই আমরা গড় ব্যয়টা পাবো। এখানে কত হবে? 100 টাকা। তাহলে এটা কিভাবে পেলাম গড় ব্যয়টা? এই যে 5000, এটা কি আমার টোটাল কস্ট, মোট ব্যয়। এই 500, এটা কি উৎপাদনের পরিমাণ, কতটুকু উৎপাদন হচ্ছে। অর্থাৎ মোট ব্যয়কে বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় ব্যয়টা পাচ্ছি। তাহলে আমরা যদি সূত্র আকারে লিখি, গড় ব্যয় এভারেজ কস্ট সমান টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ মোট ব্যয়, মোট যে ব্যয় হচ্ছে সেটাকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় ব্যয় পাবো। গড় ব্যয় থেকে আমরা কি জানতে পারি? প্রতি একক উৎপাদন করতে একটা মার্কার বা একটা কলম বা একটা পেন্সিল উৎপাদন করতে আমাদের কত খরচ হচ্ছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানে কত খরচ হচ্ছে, সেটা আমরা গড় ব্যয় থেকে জানতে পারি। তাহলে এখন আসো, আমরা তো বলেছিলাম আমরা দুই ধরনের গড় ব্যয় পাবো, একটা হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট, লং রান এভারেজ কস্ট। হ্যাঁ, এই দুইটা জিনিস আমরা কিভাবে পাবো দেখো, শর্ট রান এভারেজ কস্ট আর হচ্ছে লং রান এভারেজ কস্ট। তাহলে এখানে দেখো, আমরা যখন মোট ব্যয় পড়েছিলাম তখন কি পড়েছিলাম বলতো? টোটাল কস্ট সমান কি পড়েছিলাম? ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট পড়েছিলাম না? জি স্যার। আবার এখানে আমরা কি পড়েছিলাম? টোটাল কস্ট সমান পুরোটাই ভেরিয়েবল কস্ট, কারণ ফিক্সড কস্ট সমান 0। দীর্ঘকালে কোনো রকম ফিক্সড কস্ট নাই বা স্থির খরচ নাই, দীর্ঘকালে পুরোটাই পরিবর্তনীয় ব্যয় বা ভেরিয়েবল কস্ট।
এখন আমার এটা কেন লাগবে, কারণ আমরা যদি এভারেজ কস্ট বের করতে যাই তাহলে আমার মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এস এসি বা শর্ট রান এভারেজ কস্ট, স্বল্পকালীন গড় ব্যয় সমান স্বল্পকালীন মোট ব্যয়কে ভাগ করতে হবে উৎপাদনের পরিমাণ দিয়ে। এখন আমরা কি জানি, স্বল্পকালীন মোট ব্যয় সমান কি? স্বল্পকালীন মোট ব্যয় সমান ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, এটাকে ভাগ দিতে হবে উৎপাদনের পরিমাণ দিয়ে। জাস্ট এটা যে সমান এসটিসি সমান যে এটা এটা লিখলাম। হ্যাঁ, এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি এফসি ডিভাইডেড বাই কিউ প্লাস ভিসি ডিভাইডেড বাই কিউ। এটা যা এটাও তা। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, এফসি বাই কিউ কে আমরা কি লিখতে পারি, ভিসি বাই কিউ কে আমরা কি লিখতে পারি? কোন কিছুর মোটকে, এই এফসিটা কি টোটাল ফিক্সড কস্ট, এই ভিসিটা কি টোটাল ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, এটা টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। শুধু যদি ফিক্সড কস্ট বলে বা বোঝায় তাহলে তোমার ধরে নিতে হবে এখানে টোটালটা বোঝাচ্ছে, মোট স্থির খরচ, মোট পরিবর্তনীয় খরচ। হ্যাঁ, এখন কোন কিছুর মোটকে পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা এভারেজ পাই। দেখো, মোট ব্যয়কে পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা এভারেজ পেলাম, মোট ব্যয়কে পরিমাণ দিয়ে ভাগ করে আমরা এভারেজ পেলাম। তাহলে এখানেও মোট স্থির খরচকে পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা একটা এভারেজ পাবো। এখানে আমরা কিসের এভারেজ পাবো? ফিক্সড কস্টের এভারেজ। তাহলে এএফসি, এখানেও আমরা একটা এভারেজ পাবো, মোটকে পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা একটা এভারেজ পাবো। এখানেও যে এভারেজটা পাবো সেটা হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে এসএসি মানে শর্ট রান এভারেজ কস্ট বা স্বল্পকালীন গড় ব্যয় সমান গড় স্থির খরচ আর গড় পরিবর্তনীয় খরচ, এভারেজ ফিক্সড কস্ট আর এভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে এটা কিভাবে মনে রাখবে? টোটাল কস্ট সমান মোটের অংশে সবগুলো মোট, টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, আর যখন এভারেজ করতে যাবে তখন এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট। এটা এভাবে মনে রাখবে। হ্যাঁ, তাহলে এখানে চলে আসো, এখানে কি হবে? লং রান এভারেজ কস্ট সমান, এখানে কি হবে? লং রান টোটাল কস্ট ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ বা কিউ কোয়ান্টিটি। তাহলে লং রান টোটাল কস্ট কি ছিল বলতো? শুধু ভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ। তাহলে লং রান এভারেজ কস্ট সমান আমরা কি পাবো? টোটাল কে পরিমাণ দিয়ে ভাগ করলে এভারেজ পাবো। তাহলে এখানে কি পাবো? এভারেজ ভেরিয়েবল কস্ট। লং রান এভারেজ কস্ট সমান এভারেজ ভেরিয়েবল কস্ট, শর্ট রান এভারেজ কস্ট সমান গড় স্থির খরচ আর গড় পরিবর্তনীয় খরচ। আমরা ছকের মাধ্যমে এখন এই রেখাগুলো আঁকার চেষ্টা করব। আমরা যখন টোটাল কস্ট পড়েছিলাম তখন ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট এই দুটো যোগ করে টোটাল কস্ট পেয়েছিলাম। কিভাবে পেলাম? ফিক্সড কস্ট রেখার আকৃতি কেমন ছিল? ভূমি অক্ষের সমান্তরাল। ভেরিয়েবল কস্টের আকৃতি কেমন ছিল? প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়লো, পরে ক্রমবর্ধমান হারে বাড়লো। এই দুইটা রেখা ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, এই দুইটা রেখা যোগ করে আমরা কি পেয়েছিলাম? শর্ট রান টোটাল কস্ট। ঠিক একইভাবে আমরা এখন এফসি রেখা আঁকবো, এভিসি রেখা আঁকবো, এই দুইটা যোগ করে আমরা শর্ট রান এভারেজ কস্টটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রথমে ছকটা একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ, সংক্ষেপে লিখবো কিউ সমান কি? উৎপাদনের পরিমাণ। এটা আর ভেঙে লিখলাম না। আমরা ধরো 0 1 2 3 4 5 6 7 একইভাবে লাস্ট ক্লাসের মতো 7 একক উৎপাদন দেখবো। হ্যাঁ, তাহলে মোট ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট এটা কি ছিল? প্রত্যেক এককে কত ছিল? যখন উৎপাদন ছিল না তখনও 10 ছিল, প্রত্যেক এককেই 10। এটা লাস্ট ক্লাসেও আমরা পড়েছিলাম। স্যার আসসালামু আলাইকুম, একটা মিনিট সময় নিতাম স্যার। কোনো অসুবিধা নাই স্যার, বোর্ড সুন্দর দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা দেখো, আমরা ফিক্সড কস্ট বলেছিলাম 10, প্রত্যেক এককে 10 করে থাকবে। হ্যাঁ, এরপরে ভেরিয়েবল কস্ট, এগুলো একই ভাবে দেখো লাস্ট ক্লাসে যেভাবে পড়েছিলাম, প্রথমে ভেরিয়েবল কস্টটা ক্রমহ্রাসমান হারে বাড়ছিল, পরে ক্রমবর্ধমান হারে বাড়ছিল। হ্যাঁ, এখন আমি যদি টোটাল কস্ট বের করতে বলি তোমাদের, তোমরা বের করতে পারবে? কিভাবে বের করবে বলো তো টোটাল কস্টটা? তাড়াতাড়ি বলো একজন। হ্যাঁ, গুড। টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট আমরা যোগ করে দিলেই টোটাল কস্টটা পাবো। তাহলে প্রথমে 10, এরপরে কত বলো? 18 28 বলো আমার সাথে সাথে, আমি যে লিখছি বলো। 45 45 এরপরে কত? 87 87 হ্যাঁ, গুড।
এখন তোমাদের টোটাল কস্টের চেয়ে বেশি জরুরি হচ্ছে আমরা যেটা দেখাতে চাচ্ছি এএফসি বা এভারেজ ফিক্সড কস্টটা কিভাবে বের করব, এভারেজ ভেরিয়েবল কস্ট কিভাবে বের করব। তাহলে এখানে আমরা এএফসি টা কিভাবে বের করব তাড়াতাড়ি বলো। এএফসি কিভাবে বের করব বলো তাড়াতাড়ি। স্যার টোটাল ফিক্সড কে কিউ দ্বারা ভাগ কোয়ান্টিটি বাদ দিব। হ্যাঁ গুড। তাহলে আমি কি করব, টোটাল ফিক্সড কস্ট কে কিউ দিয়ে ভাগ দিব। হ্যাঁ তাহলে প্রথমে কত হবে, ফাঁকা বা জিরো, কিছু হবে না, কোনো মান থাকবে না, জিরো থাকবে বা অসংজ্ঞায়িত থাকবে। এরপর থেকে দেখো এরপরে কত, 10 10। এরপরে 20 10 ভাগ 2 20 বোকা। ও স্যার 5 আমি স্যার ভুল করে ফেলছি স্যার। 10 ভাগ 3 তারপর কত 3.33 10 ভাগ 4 কত 2.5। এরপরে 10 ভাগ 5 2। 10 ভাগ 6 কত 1.67 1.67। এরপরে 10 ভাগ 7 কত 1.42 1.49 না স্যার 2 স্যার 3 হবে আর কি 43 আচ্ছা 3 হবে। হ্যাঁ একটু খেয়াল করো, আমরা একই সাথে এখনই এএফসি রেখাটা এঁকে ফেলবো। হ্যাঁ এএফসি রেখার আকৃতিটা তোমাদের আকৃতি সম্পর্কে তোমাদের ধারণা দিব। এএফসি এখানে কি হবে কিউ। হ্যাঁ তাহলে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে এএফসি পরিবর্তনটা কেমন হচ্ছে বলো তো। উৎপাদনের হ্রাস। হ্যাঁ স্যার এএফসি কমবে, ক্রমশই হ্রাস পাচ্ছে না। জি স্যার। হ্যাঁ তাহলে এটা তোমাদের প্রথম কনক্লুশন কি হবে, যে রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, কারণ একটা বাড়ছে আর একটা যখন বাড়ছিল আর একটা যখন কমছিল, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক। বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা, কিন্তু এটা কিন্তু কখনোই সরল রেখা হবে না, কারণ এটা একই হারে কমছে না। যদি একই হারে কমতো তাহলে আমরা জাস্ট বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা এঁকে দিতে পারতাম, কিন্তু খেয়াল করলে দেখবে এখানে একই হারে কমছে না। হ্যাঁ প্রথমে 5 কমলো, এরপরে আরেকটু কম কমলো, এরপরে আরো কম, এখানে আস্তে আস্তে কমার পরিমাণ কমছে। এখানে 0.5 কমলো, এখানে 0.33 কমলো, এখানে 0.23 কমলো, অর্থাৎ এটা একই হারে কমছে না। তাই এটা একটা সরল রেখা হবে না। তাহলে এটার আকৃতিটা কেমন হবে, জাস্ট এই আকৃতি হবে, এই আকৃতির হবে। হ্যাঁ ইউ আকৃতির কেন হবে বোকা, এটা তো কমছে। হ্যাঁ তাহলে এই আকৃতির মানে বাম দিক থেকে ডান দিকে উত্তল আকৃতির হবে। হ্যাঁ জাস্ট এই আকৃতির হবে। তাহলে এটার বৈশিষ্ট্যটা কি, এটাকে বলা হয় সমপরাবৃত্তাকার। এই যে একটা বৃত্ত না, একটা বৃত্তের অর্ধেক অংশ কল্পনা করো, একটা বৃত্ত এভাবে, এটা কিন্তু এখানে নিচে নামবে না, এটা সোজা ভাবে চলতে থাকবে, এটাও সোজা চলতে থাকবে। হ্যাঁ আবার বলি, একটা এই রেখাটার এএফসি রেখার আকৃতি কেমন, সমপরাবৃত্তাকার। একটা বৃত্তের অর্ধেক অংশ মানে সমান বৃত্তের এই পরিধির মতো। এখন বৃত্তটার একটা অংশ কি কখন এভাবে নামবে, এটা নামবে না, এটা আবার চলতে থাকবে। হ্যাঁ এখানে এটা কেন বলছি, কারণ এই যে এএফসি রেখাটা এটা কখনোই নেমে ভূমি অক্ষের এখানে ছেদ করবে না বা ভূমি অক্ষকে ছেদ করবে না, এটা কমতে কমতে থাকবে, কিন্তু এটা আস্তে আস্তে এভাবে সোজা চলতে থাকবে, বা এটা ভূমি অক্ষের কাছ দিয়ে গেলেও কখনো ভূমি অক্ষকে স্পর্শ করবে না। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে গড় স্থির খরচ কখনো শূন্য হতে পারে না। গড় স্থির খরচ কখনো শূন্য হতে পারে না, কারণ তোমার টোটাল ফিক্সড কস্ট 10 থাকবে বা 10 আছে, প্রত্যেক এককে 10 থাকবে। তুমি যদি 100 একক 1 লাখ একক উৎপাদন করো, তাও তোমার এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 1 লাখ এককও যদি 10 দিয়ে ভাগ করো, তাও কিছু না কিছু অ্যামাউন্ট থাকবে, 0.0005 হলেও থাকবে। এই কারণে এটা কখনোই এই ভূমি অক্ষে স্পর্শ করলে জিরো হয়ে যাবে, এটা কখনোই জিরো হবে না। তাহলে এটার আকৃতিটা কেমন হবে, এটা জাস্ট বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে, এটা কখনোই ভূমি অক্ষকে স্পর্শ করবে না, এটা কখনোই শূন্য মান হবে না। একটা প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, গড় স্থির খরচের মান কি কখনো শূন্য হতে পারে, তাহলে এটার অ্যান্সার কি হবে আমাকে একটু বলো তো তোমরা। আমরা তো এএফসি রেখা আঁকলাম, এএফসি এর পরে আমাদের কি বের করতে হবে, এভিসি টা বের করতে হবে। এভিসি টা কিভাবে বের করব বলো তো, এভিসি টা কিভাবে বের করব একজন একটু বলো। স্যার টোটাল ভেরিয়েবল কস্ট কে কিউ পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। টোটাল ভেরিয়েবল কস্টকে আমরা কিউ দিয়ে ভাগ করলে এভারেজ ভেরিয়েবল কস্ট পাবো। তাহলে আমাদের টোটাল ভেরিয়েবল কস্টটা কোথায় আছে, টোটাল ভেরিয়েবল কস্টটা আছে এই যে এই রোতে, দেখো
এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে প্রথমে কত হলো? 0। প্রথমে 0 বা কিছু থাকবে না। এরপরে কত? তাড়াতাড়ি বলো। টোটাল ভেরিয়েবল কস্ট কত? এরপরে স্যার 8 8। 8 এর পরে 7 7। এরপরে 6 6। এরপরে 5 5 6। এরপরে 7 এরপরে 9 9। এরপরে 11 11। হ্যাঁ, তাহলে এখন আসো আমরা এভারেজ ভেরিয়েবল কস্টের শেপটা বোঝার চেষ্টা করব। একটু খেয়াল করো, এই তিন এখানে কমছে না? জি স্যার। এভারেজ ভেরিয়েবল কস্ট ক্রমশই কমছে। তাহলে এখানে আমরা লিখলাম ক্রমহ্রাসমান বা ক্রমশই কমছে। এখানে কি হচ্ছে? সর্বনিম্ন হচ্ছে। এভারেজ ভেরিয়েবল কস্ট সর্বনিম্ন হচ্ছে। এখন এখানে এরপরে কি হচ্ছে বলতো? 7, 9, 11 আবার বাড়া শুরু করলো। বর্ধমান। ক্রমবর্ধমান। তাহলে আমরা তিনটা অংশ পেলাম, খেয়াল করো। আমরা এভারেজ ভেরিয়েবল কস্টের তিনটা অংশ পেলাম। ক্রমহ্রাসমান, ক্রমশই কমছে, এরপরে সর্বনিম্ন হচ্ছে, এরপরে ক্রমবর্ধমান হচ্ছে, আবার বাড়া শুরু করলো। এটুকু কি বুঝতে পেরেছো? তিনটা অংশ। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এখন এই তিনটা পার্ট যদি আমরা গ্রাফে দেখাতে যাই, তাহলে গ্রাফটা একটু খেয়াল করো। এখানে এ ভি সি, এখানে কিউ। তাহলে দেখো প্রথমে ক্রমহ্রাসমান, এই যে ক্রমহ্রাসমান কমলো, এরপরে কি হলো? সর্বনিম্ন হলো, এরপরে আবার বাড়তে শুরু করলো। তাহলে এভিসি রেখার আকৃতিটা কেমন হলো বলো তো? এভিসি ইউ আকৃতির। স্যার। ইউ আকৃতির। স্যার অর্ধচন্দ্রাকার না, ইউ আকৃতির। হ্যাঁ, ইউ এটা আকৃতির আমার ইউ আকৃতির। অর্ধচন্দ্রাকার কারেক্ট, কিন্তু ইউ আকৃতির বলবে। হ্যাঁ, ইউ শেপড। এর আগে আমরা এটা পড়েছিলাম কি? ইনভার্স ইউ শেপড। হ্যাঁ, এটা হচ্ছে ইউ শেপড। তাহলে এখানে তিনটা পার্ট। এখানে কি হচ্ছে বলতো? ক্রমহ্রাসমান। এখানে কি হচ্ছে? সর্বনিম্ন হচ্ছে। এখানে কি হচ্ছে? ক্রমবর্ধমান, মানে বাড়ছে। এটা হচ্ছে হ্রাসমান অংশ, এটা সর্বনিম্ন অংশ, এটা যে বর্ধমান বা যে অংশে ভেরিয়েবল কস্ট বাড়ছে সেই অংশ। এটুকু ক্লিয়ার? এভারেজ ভেরিয়েবল কস্ট রেখার আকৃতি। জি স্যার। এখন তোমাদের কাজ মান বসিয়ে করা। 1 এর জন্য 8, 2 এর জন্য 7, এভাবে মান বসিয়ে করা তোমাদের কাজ। হ্যাঁ, তোমরা এটা করে আমাকে দেখাবে। এখন আমাদের শুধু একটা পার্টি বাকি, সেটা কি বলতো? এভারেজ কস্ট বের করা। একটু খেয়াল করো, এখন এভারেজ কস্ট তোমরা দুই ভাবে বের করতে পারবে। একজন একটু বলো তো কিভাবে, কোন দুই ভাবে এভারেজ কস্ট? টোটাল কস্ট কে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে। হ্যাঁ, একটা হলো টোটাল কস্ট কে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে আমরা এভারেজ কস্ট পাবো। আমাদের এখানে টোটাল কস্ট আছে, কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে এভারেজ কস্টটা পাবো। আরেকটা ওয়ে কি? এখানে আমার আরেকটা ওয়েতে এভারেজ কস্ট বের করা যাবে, সেটা কি? তাড়াতাড়ি বলো। এভারেজ ফিক্সড কস্ট টোটাল এভারেজ ভেরিয়েবল কস্ট যোগ করতে হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে টোটাল কস্ট যোগ করে এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুই ভাবে আমরা এই ছক থেকে এভারেজ কস্টটা বের করতে পারবো। দুইবার কি দুই রকম মান আসবে? না স্যার, একই রকম মানে একই রকম মান আসবে। হ্যাঁ, তাহলে এই 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 জিনিসটা ইম্পর্টেন্ট বোঝা। প্রশ্নে ছক দেওয়া থাকবে, যদি টোটাল কস্ট দেওয়া থাকে তাহলে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে এভারেজ কস্ট বের করতে পারবে। প্রশ্নে কিন্তু এএফসি এভিসিও দেওয়া থাকবে, তখন কি করবে? দুইটা যোগ করে এভারেজ কস্ট বের করবে। এই দুটো জিনিস একটু ভালো মতো মার্ক করে রাখো নোট খাতার মধ্যে। হ্যাঁ, এটা দুই ভাবেই বের করতে পারবে। তোমরা অনেক সময় মাথায় একটা কাজ করে তখন এটা মনে থাকে না, এই কারণে কনফিউজড হয়ে টাইমটা ওয়েস্ট হয় পরীক্ষার হলে। হ্যাঁ, সো বারবার মনে রাখবে এভারেজ কস্ট আমি দুই ভাবে বের করতে পারি, এএফসি আর এভিসি দিয়ে, আর টোটাল কস্টকে কিউ দিয়ে ভাগ করে। তাহলে এখন একটু তাড়াতাড়ি বলো কত হবে? প্রথমে কত হবে? এই রোতে নীল স্যার, কিছু হবে। প্রথমে কিছু নাই, খালি। এরপরে 10 যোগ 8 কত? 18। এরপরে 12, 12 পর 9.33, এরপরে 8.5, এরপরে কত? 9, এরপরে 10.67, 12.49। এটার আকৃতিটা কেমন? এই যে এটা কমছে, কমে কমে এখানে ক্রমহ্রাসমান, ধরো এখানে সর্বনিম্ন হলো, এখানে এরপরে আবার বাড়তে শুরু করলো। ক্রমহ্রাসমান, সর্বনিম্ন, আবার বাড়ছে। তাহলে এখানে আকৃতি কেমন?
ইউ আকৃতি। ইউ আকৃতি। ইউ আকৃতি স্যার। ক্রমহ্রাসমান সর্বনিম্ন আবার বাড়ছে, তাহলে রেখাটার আকৃতি কেমন? ক্রমহ্রাসমান সর্বনিম্ন আবার বাড়ছে, রেখাটার আকৃতি কেমন? ইউ আকৃতি। তাহলে আমরা কি কি কনক্লুশন পেলাম? এসি রেখার আকৃতিও ইউ আকৃতির, এবিসি রেখার আকৃতিও ইউ আকৃতির, এফসি রেখার আকৃতি সমপরাবৃত্তাকার। আমরা এখন তিনটা একই গ্রাফে দেখব। তাহলে দেখো আমরা প্রথমে কি পেলাম? এএফসি রেখা পেলাম, এটা হচ্ছে আমাদের এএফসি রেখা, এটা এএফসি রেখা। এরপরে আমরা কি পেলাম? এভিসি রেখা। এভিসি রেখাটা জাস্ট এরকম ইউ আকৃতির হয়, এটা এভিসি রেখা। এখন এই দুইটা রেখা যদি আমি যোগ করি তাহলে আমি পাবো এসি রেখা, তাহলে এসি রেখাটা এই আকৃতির হবে। বুঝতে পেরেছো? এই রেখা দুইটা এএফসি প্লাস এভিসি, এই দুইটা রেখা যোগ করলে আমরা এসি রেখা পাবো, শর্ট টার্ম এভারেজ কস্ট, শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা পাবো। তাহলে এসি রেখাটা সবসময় কি এভিসি রেখার নিচে হবে না উপরে হবে বলো তো? এসি রেখাটা কি এভিসি রেখার উপরে হবে না নিচে হবে? উপরে স্যার উপরে হবে স্যার, যেহেতু স্যার হ্যাঁ, এই টাইপের এমসিকিউ পরীক্ষায় হতে পারে যে এসি রেখার অবস্থান কোথায়, এভিসি এর নিচে উপরে নাকি সমান সমান। হ্যাঁ, তাহলে তোমাদের এই জিনিস মাথায় রাখতে হবে। এসি রেখাটা আমরা পেলাম কিভাবে? এএফসি রেখা আর এভিসি রেখা এই দুইটা যোগ করে, এই দুইটা যোগ করে আমরা এভিসিটা পেলাম। এখানে যদি এএফসি হয় 5 আর এভিসি হয় 7, 5 আর 7 যোগ করলে 12, তাহলে এখানে 12। এই বিন্দুতে এটা 5 এটা 7, এই 5 আর 7 যোগ করলে 12, তাহলে এই দুইটা যোগ করে আমি এই 12 মানটা পেলাম। তোমাদের খেয়াল থাকবে, মনে থাকবে এসি রেখাটা কিভাবে পেলাম? এখন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়বো যেটা পরীক্ষায় সবসময় আসে, সেটা হলো এসি রেখার আকৃতি ইউ আকৃতির কেন। আমরা দুই ধরনের রেখা একসাথে দেখে ফেলবো। হ্যাঁ, দুই ধরনের রেখা বলতে এখানে দেখবো এস এসি রেখা স্বল্পকালীন গড় ব্যয় রেখা, এখানে দেখবো এল এসি রেখা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। তাহলে এই রেখার আকৃতিটা কেমন? এস এসি রেখার আকৃতি কেমন পেলাম আমরা? বলো। ইউ আকৃতি। ইউ আকৃতির। এখন প্রশ্নটা হচ্ছে এই রেখার আকৃতি ইউ আকৃতির হয় কেন? এস এসি রেখার আকৃতি ইউ আকৃতির হয় কেন? এটার প্রথম স্যার কারণ প্রথমে ক্রম হ্রাসমান থাকে, তারপর সর্বনিম্ন হয়, তারপর ক্রমবর্ধমান হয়। হ্যাঁ ঠিক আছে, গুড। এটা তো তুমি গ্রাফ দেখে বললে ইউ আকৃতি কেন হচ্ছে। এটার পিছনে ইকোনমিক এক্সপ্লেনেশনটা কি, এটার বিহাইন্ড দ্য সিন যে ইকোনমিক্স আছে সেটা কি, হ্যাঁ সেটা আমরা একটু বলবো। এটার প্রথম কারণ হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। উৎপাদন ক্ষমতা ব্যবহার একটু লিখো। হ্যাঁ, প্রথম কারণটা কি? উৎপাদন ক্ষমতা ব্যবহার। বিষয়টা কি? এখানে দেখো এসি রেখার সর্বনিম্ন বিন্দু কোনটা? এটা না? জি স্যার। অর্থাৎ কি এখানে উৎপাদন করতে, ধরো এখানে 500টা কলম উৎপাদন হচ্ছে, 500টা কলম উৎপাদন হচ্ছে। এখন এই 500টা কলম উৎপাদন করতে গড় ব্যয় সর্বনিম্ন হচ্ছে, গড় ব্যয় কমতে 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 এখানে সর্বনিম্ন হচ্ছে, এরপরে আবার গড় ব্যয়টা বাড়তে শুরু করে। হ্যাঁ, এই বিন্দুটা হচ্ছে কাম্য উৎপাদন বিন্দু। কাম্য উৎপাদন বিন্দু, এই বিন্দুতে একজন উৎপাদনকারী সবচেয়ে বেশি উৎপাদন করতে চায়। ভালো মতো খেয়াল করো, এই বিন্দুতে একজন উৎপাদনকারী সবচেয়ে বেশি উৎপাদন করতে চায়, কারণ উৎপাদনকারীর লক্ষ্য কি? মুনাফা বাড়ানো। মুনাফা কখন বাড়বে? যখন ব্যয় সর্বনিম্ন হবে। কম ব্যয়ে বেশি উৎপাদন করে বেশি বিক্রি করতে পারলেই তার মুনাফা বেশি হবে। আবার বলি, একজন উৎপাদনকারীর মূল লক্ষ্য থেকে এই বিন্দুটাতে উৎপাদন করা, এটা হচ্ছে কাম্য উৎপাদন বিন্দু। কাম্য উৎপাদন বিন্দু কেন? এখানে ব্যয়টা গড় ব্যয় সর্বনিম্ন হয়। গড় ব্যয় মানে একটা একক, একটা মার্কার তৈরি করতে ব্যয়, একটা মার্কার তৈরি করতে সবচেয়ে কম খরচ হয় এই বিন্দুতে। এই বিন্দুতে যে উৎপাদনটা হবে, ধরো 500টা মার্কার, সে 500টা মার্কারই উৎপাদন করতে চাইবে, কারণ এখানে তার উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার হয়। উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার মানে কি? উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহারের মানে হচ্ছে সে যে উপকরণগুলো ব্যবহার করছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এই বিন্দুতে উৎপাদন করতে। শ্রমিকরা সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করছে, মেশিন সর্বোচ্চ কার্যক্ষমতা দিয়ে কাজ করছে, মানে সবগুলো উপকরণ সর্বোচ্চ কার্যক্ষমতা দিয়ে বা সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করলে যে উৎপাদন হবে সেটাই হচ্ছে কাম্য উৎপাদন বিন্দু। এই বিন্দুটা হচ্ছে উৎপাদনকারীর টার্গেট। এখন
এই বিন্দুর বাম দিকে হচ্ছে উৎপাদন ক্ষমতার নিচে ব্যবহার হয়, অর্থাৎ ভূমিশ্রম মূলধন সংগঠন সঠিকভাবে ব্যবহার হয় না, আরো ভালো ব্যবহার হতে পারবে, আরো ভালো ব্যবহার হতে পারবে, আরো ভালো ব্যবহার হতে হতে এখানে এসে পৌঁছায়। আবার এই বিন্দুর এখানে হচ্ছে আমার খরচ বেড়ে যাচ্ছে, মানে উৎপাদন ক্ষমতার বাইরে ব্যবহার হচ্ছে, মানে উৎপাদন ক্ষমতার যতটুকু শ্রমিক বেশি নিয়োগ হচ্ছে, মেশিনের কার্যক্ষমতা কমে যাচ্ছে, মেশিনের দক্ষতা বা কার্যক্ষমতা কমে কমে মেশিনের উৎপাদন ক্ষমতা কমে গেছে, অর্থাৎ ব্যয় কমতে কমতে এখানে আসা মানে উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারে আসা, এরপর উৎপাদন ক্ষমতার বাইরে গিয়ে উৎপাদন ক্ষমতা আর কাজ করছে না। হ্যাঁ, অর্থাৎ তোমার যে সর্বোচ্চ ক্ষমতা ভূমিশ্রম মূলধনের সংগঠন সেটা শেষ, সেটা এই কারণে গিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। একজন উৎপাদনকারী কখনোই এই বিন্দুগুলোতে উৎপাদন করতে চাইবে না, কারণ তার খরচ এখানে বেশি। উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার। বেশি রেখা ইউ আকৃতি হওয়ার প্রথম কারণ উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার। আরেকটা কারণ হচ্ছে 2 নাম্বার কারণ, তোমাদের দুইটা কারণ লিখতে হবে। 2 নাম্বার কারণ হচ্ছে উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি স্বল্পকালে কার্যকর হয়। স্বল্পকালে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি একটু খেয়াল করো। উৎপাদন যখন বাড়ে, উৎপাদন শুরুর দিকে কি হয়, ক্রমবর্ধমান হারে বাড়ে। তাহলে টোটাল প্রোডাকশন প্রথমে যখন ক্রমবর্ধমান হারে বাড়বে, যখন উৎপাদন বেশি হবে, খরচ যেটুকু হচ্ছে উৎপাদন তার থেকে বেশি হচ্ছে, তখন আসলে এই উৎপাদন ক্রমবর্ধমান হারে হয় আর গড় ব্যয়টা বা ব্যয়টা কম হারে বাড়ে। হ্যাঁ, এই যে ব্যয়, এটা যদি কস্ট হয়, টোটাল কস্ট, গড় ব্যয় প্রথমে ক্রমহ্রাসমান হারে, তোমরা গড় ব্যয় রেখার আকৃতি পড়েছো, প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ে, এরপর ক্রমবর্ধমান হারে বাড়ে। গড় ব্যয় যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, এসি রেখা তখন ক্রমশই কমতে থাকে। গড় ব্যয় যখন এই বিন্দুতে পৌঁছায়, এসি তখন সর্বনিম্ন হয়। এরপরে গড় ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়ে, এসি তখন বাড়তে থাকে, মোট উৎপাদন তখন কমতে থাকে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এসি রেখার আকৃতি, আমরা ইউ আকৃতির, কেন ইউ আকৃতির, এটার পিছনের ইকোনমিক্সটা কি? একটা হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার, সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার, এটা কাম্য উৎপাদন বিন্দু। এরপরে উৎপাদন ক্ষমতার বেশি, মানে এখানে ক্ষমতার বাইরে বেশি ব্যবহার হচ্ছে, শ্রমিক ভালো মতো কাজ করতে পারছে না, মেশিন কাজ করতে পারছে না, এই কারণে এটা উৎপাদন ক্ষমতার বাইরে, এই কারণে এখানে বাড়তে থাকে। আর এটা উৎপাদন ক্ষমতার নিচে, এই অংশে শ্রমিকরা মেশিন আরো ভালো মতো কাজ করতে পারবে, এই কারণে কমতে কমতে এই বিন্দুতে আসে। 2 নাম্বার কারণ হচ্ছে উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর হয়। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন এলএসি রেখা, দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি কেমন? দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি তোমরা জানো, একইভাবে আমরা যেভাবে ওটা পেয়েছিলাম, মানে কোনটা, যেখানে দীর্ঘকালীন মোট ব্যয় কিভাবে পেয়েছিলাম, জাস্ট এই যে প্রসারিত অনেক চ্যাপ্টা স্বল্পকাল থেকে পেয়েছিলাম না? হ্যাঁ, এখানেও আমরা পাবো এলএসি রেখার আকৃতিটা হবে অনেক চেপ্টা আর প্রসারিত। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো এলএসি রেখা। তাহলে দেখো এলএসি রেখার আকৃতিটা আমরা একটু দেখি। এলএসি রেখার আকৃতিটা কেমন হচ্ছে? এলএসি রেখার আকৃতিটা হচ্ছে জাস্ট অনেক, এখানে সর্বনিম্ন হচ্ছে, এরপর আবার বাড়তে থাকে। এটাও ইউ আকৃতির, কিন্তু পার্থক্যটা কোথায়? অনেক চ্যাপ্টা আর অনেক প্রসারিত। এখানে সর্বনিম্ন হচ্ছে, এখানে প্রত্যেকটা বিন্দু স্পর্শক হিসেবে যাবে। আমরা যে একটু আগে পড়লাম ইউ আকৃতির এসএসি রেখা, এই যে এসএসি রেখার স্পর্শক থেকে, এই স্পর্শক থেকে এই বিন্দুটা পাবো। তবে এখানে একটু খুব কেয়ারফুলি মনে রাখতে হবে, এই যে সর্বনিম্ন বিন্দু না, সর্বনিম্ন বিন্দু খালি একটা বিন্দুকে স্পর্শ করবে। এখানে এলএসি যে সর্বনিম্ন হচ্ছে, এখানে শুধু একটা এসএসি রেখা আমরা পাবো। এই যে এটা SSC1 দিলাম, এই রেখাটাতেই শুধু আমরা পাবো কি, এখানে সর্বনিম্ন বিন্দুকে স্পর্শ করে যাবে। এর বাম পাশে প্রত্যেকটা বিন্দুকে স্পর্শ করবে ক্রমহ্রাসমান অংশে। তাহলে দেখো ক্রমহ্রাসমান অংশে স্পর্শ করব। এই বিন্দুটা কিভাবে পেলাম? এখানে স্পর্শ করি। এই বিন্দুটা কিভাবে পেলাম? এখানে ক্রমহ্রাসমান হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে, সর্বনিম্ন বিন্দুকে স্পর্শ করবে না, স্পর্শ করবে ক্রমহ্রাসমান অংশে। এই বিন্দুটা কিভাবে পেলাম? একইভাবে পেলাম। এখানে সর্বনিম্ন হচ্ছে, সর্বনিম্ন বিন্দুকে স্পর্শ করবে না, ক্রমহ্রাসমান অংশে স্পর্শ করবে। তাহলে সর্বনিম্ন বিন্দু শুধু একটা বিন্দুকে স্পর্শ করবে, যেখানে এলএসি রেখা সর্বনিম্ন হয়। এলএসি রেখা এখানে সর্বনিম্ন হয়, এসএসি এর একটা বিন্দুই এখানে স্পর্শ করে যাবে, এটা SSC1।
তাহলে একইভাবে একটু বুদ্ধি খাটায় বলো তো, এই অংশে কোন অংশকে স্পর্শ করে যাবে? স্যার ক্রমবর্ধমান। বর্তমান অংশ। এই যে ভেরি গুড, তাহলে এই অংশে ক্রমবর্ধমান অংশে স্পর্শ করবে। তাহলে এখানে দেখো, এই যে এখানে সর্বনিম্ন হচ্ছে, এখানে ক্রমবর্ধমান অংশে স্পর্শ করছে। এই বিন্দুটা কিভাবে পেলাম? সর্বনিম্ন হচ্ছে, এরপরে ক্রমবর্ধমান অংশে। এই বিন্দু কিভাবে পেলাম? সর্বনিম্ন হচ্ছে, এরপর ক্রমবর্ধমান অংশে স্পর্শ করে গেল। এখন এলএসি রেখাকে কি বলা হয়? এলএসি রেখাকে বলা হয় এনভেলপ কার্ভ বা এনভেলপ কার্ভ, মানে বা খামের মতো অনেকগুলো এসি কে ভিতরে ঢেকে রাখে না? এলএসি রেখাটা অনেকগুলো এসি রেখাকে ভিতরে ঢেকে রাখে, এই কারণে এলএসি রেখাকে এনভেলপ কার্ভও বলা হয়। হ্যাঁ, বুঝতে পেরেছো আমার পয়েন্ট? জি স্যার। আর একটু বই পড়বে আর রেকর্ডিং দেখবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট যে জিনিসটা, এখন এলএসি রেখার আকৃতি এত চ্যাপ্টা প্রসারিত হয়, হ্যাঁ, এটার কারণ কি? এটার একটা কারণ, স্বল্পকালে কি উৎপাদন বিধি মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হচ্ছিল না? বলতো। জি স্যার। দীর্ঘকালে এখানে কারণটা কি হবে বলতো? দীর্ঘকালে কেন ইউ আকৃতির হচ্ছে? স্যার অপূর্ণ ব্যবহার। মাত্রাগত উৎপাদন বোকা। স্বল্পকালে যদি হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, তাহলে দীর্ঘকালে হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, তাই না? একই লজিক এখানে। প্রথমে উৎপাদন কমতে থাকে, তখন গড় ব্যয় বাড়তে থাকে, গড় ব্যয় কমতে থাকে, এই কারণে এসি রেখা নিম্নগামী হয়, তারপর সর্বনিম্ন হয়, এরপরে আবার বাড়তে থাকে। 2 নাম্বার কারণ হচ্ছে অর্থনৈতিক সুবিধা অসুবিধা। অর্থনৈতিক সুবিধা অসুবিধা এটা কেমন? একটা ফার্ম যখন দীর্ঘকালে কাজ করতেছে, তার কিছু অ্যাডভান্টেজ থাকে, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ থাকে। সে যদি আগে মার্কেটে প্রবেশ করে, সে অন্যান্য কম্পিটিটর থেকে বেশি অ্যাডভান্টেজ পায়, অথবা সে মার্কেটটা ভালো অ্যানালাইসিস করতে পারে। 10:25 বেজে গেছে স্যার। হ্যাঁ, শেষ করছি। এখন দেখো, এখানে এটা ক্রমহ্রাসমান হচ্ছে, এরপরে সর্বনিম্ন হচ্ছে, এরপরে অর্থনৈতিক অসুবিধা দেওয়া শুরু হয়, মানে আবার ওই শ্রমিকরা ভালো মতো কাজ করতে পারে না, অনেক শ্রমিক হয়ে যায়, সবার মধ্যে একটা আলসেমি দেখা দেয় বা দক্ষতা কমে যায়, এরপরে মেশিনের কার্যক্ষমতা কমে যায়, এরপরে জমির ব্যবহার, জমি বাড়ানো দরকার, বাড়াতে পারে না অনেক সময়। এই ধরনের অসুবিধার কারণে ব্যয় ক্রমশই বাড়তে থাকে। হ্যাঁ, তাহলে যেই পর্যন্ত অর্থনৈতিক সুবিধা থাকে সেই পর্যন্ত ক্রমহ্রাসমান হয়, এরপরে সর্বনিম্ন হয়, এরপরে আবার বাড়তে থাকে, অসুবিধা যখন হয় তখন আবার বাড়তে থাকে। এই যে সর্বনিম্ন বিন্দু, এটাকে বলা হয় কাম্য মাত্রার উৎপাদন। কাম্য মাত্রার উৎপাদন, এখানে যে উৎপাদনটা হবে, ধরো 50 লাখ কলম, 50 লাখ কলম হচ্ছে আমার কাম্য মাত্রার উৎপাদন। এইটাই হচ্ছে উৎপাদনকারী দীর্ঘকালে আলটিমেট টার্গেট। এই পয়েন্টে উৎপাদনকারী সবসময় উৎপাদন করতে চাইবে। এখানে যে উৎপাদন হবে, এটা হচ্ছে কাম্য মাত্রার উৎপাদন। ক্লিয়ার সবার কাছে? স্যার। তাহলে তোমরা এই টপিকগুলো একটু ভালো মতো দেখে শেষ করবে। আমি রেকর্ডিংটা দিয়ে দিব, তোমরা একটু ভালো মতো দেখবে, আর হচ্ছে কিছু হোমওয়ার্ক করবে, ওটা আমি তোমাদের দিয়ে দিব, সিআর তোমাদের কাছে পৌঁছে দিব। আর আরেকটা এক্সট্রা লেকচার দিব, ওটাও একটু ভালো মতো দেখে নিও। হ্যাঁ।